নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে এবছরের জুন জুলাইয়ের জাতীয় নির্বাচন হতে পারে মন্তব্য রিজভির। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব মনে করে এনসিপি। শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে ভারত। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান চায় নয়াদিল্লি। মাগুরায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। অবস্থা আশঙ্কাজনক। এলাকায় বিক্ষোভ, থানা ঘেরাও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান কার্যকর ভূমিকা রাখবে বলেও অভিমত তাদের। জাতিসংঘ প্রতিবেদনের ফলে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সহজ হবে বলে মনে করেন তারা। আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জুলাই প্রতিবেদনে তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ওই হত্যাকাণ্ডের বিষয়ে বুধবার জেনেভায় মানবাধিকার কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর কাছে প্রতিবেদন তুলে ধরেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই প্রতিবেদনের ফলে বিশ্ববাসী শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সম্পর্কে জানতে পেরেছে। একই সাথে স্বৈরাচারী হাসিনা সরকারের জঘন্য অপরাধের বিষয়ে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন সদস্য দেশগুলোতে অবস্থানরত সক্রিয় নাগরিকদের সামনে কিন্তু বাংলাদেশে অপরাধ সংগঠনের বিষয়টি মোটামুটি একটু পাকাপোক্তভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেল। এখানে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সেটা জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে সকলে জানতে পারে এবং জাতিসংঘ যেহেতু একটি সর্বমহলের স্বীকৃত এবং গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, তাদের যে রিপোর্ট সেটা অবশ্যই যেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলা হচ্ছিল বা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার যারা বলতেছিলেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায় সঠিকভাবে বুঝতে পারবে যে এখানে কি ধরনের অবস্থা হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারে দালিলিক প্রমাণ হিসেবে কাজে লাগবে বলে অভিমত তাদের। এইটা বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এটার যে বিচার করা প্রয়োজন, এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। দেশের অভ্যন্তরীণ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করবে। বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার দ্বারা সংগঠিত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর মাত্রা কীরকম এবং সেই অপরাধগুলোকে কীরকম বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়ার অংশগ্রহণ করা যায় সেটি কিন্তু মোটামুটি পাকাপোক্ত হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই প্রতিবেদন ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস আজ। ১/১১ সরকারের আমলে এই দিনে ঢাকার বাসভবন থেকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তত তিনি রাজনৈতিকভাবে পরিপক্ক হয়েছেন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে 2007 সালের 7 মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে রাজধানীর ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে। পরবর্তীতে তার নামে 13টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়। 6 দফায় রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেওয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার। তবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। ওই বছরেরই 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকেই অবস্থান করছেন লন্ডনে। তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য যে অপপ্রচেষ্টা চালানো হয়েছে, সেইগুলো তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে নতুনভাবে উপস্থাপনের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। একটা হলো সরকারের এই অপপ্রচেষ্টাটা দেশবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেননি, আর এর মধ্যে এই দীর্ঘ সময়ে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক জ্ঞান সেটাও কিন্তু অনেকাংশে আমরা বলবো যে পরিশীলিত হয়েছে, অনেক সময় শানিত হয়েছে। এই দেশে জাতীয়বাদী শক্তির যে প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তাকে
যদি কোনোভাবে মেলাইন করা যায়, তাকে ডিফেম করা যায়, তার রাজনৈতিক ভবিষ্যৎ আপনার শেষ করে দেওয়া যায়, তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ সহ স্বৈরাচার নিশ্চিতভাবে তারা ধরে নিয়ে চলে যে তারা আগামী আরো অন্তত 50 বছর নির্বিঘ্নে দেশ চালাবে। কিন্তু নিয়তের কি পরিহাস, সেটা সফল হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যে ভয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, সব বাধা বিপত্তি পেরিয়ে তার নেতৃত্বগুণ আজ প্রমাণিত। বয়সের একটা ধর্ম আছে, সেই বয়স এর ধর্মের কারণে মানুষের মধ্যে হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা যখন মানুষের বাড়ে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু মানুষ নতুন নতুন উপলব্ধির মধ্য দিয়ে যায়, এবং তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু সেটি হয়েছে। তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তিনি তত পরিপক্ক হয়েছেন, তত বেশি নিজেকে সংযত করেছেন, তত বেশি নিজেকে যোগ্য করে তোলার জন্য প্রচেষ্টা করেছেন, এবং এটা বাংলাদেশের রাজনীতি, শুধু বিএনপির রাজনীতির জন্য না, আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ফল হয়েছে। এবং তার প্রত্যেকটা কথায় দেখেন, তিনি প্রতিপক্ষের দোষারোপ করেন না, তিনি কাদাছড়ি করেন না, যে অতীতমুখী যে রাজনীতি এখন আর চলবে না এই আলফা এবং জেনারেশন জেড এর যুগে, সেটা তিনি অনুধাবন করেছেন এবং করেই তিনি তার দলীয় কর্মকাণ্ড সাজিয়েছেন। 31 দফা তিনি যে আপনি উপস্থাপন করেছেন, তার চেয়ে বড় সংস্কার কিন্তু আর হতে পারে না। কাজে আমরা আশা করি অতি সত্বর তিনি দেশে আসবেন, তার দলে হাল ধরবেন। 2018 সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকরা মনে করেন, 1.5 যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও বিএনপির নেতাকর্মীরা দলকে আঁকড়ে আছেন তারেক রহমানের বলিষ্ঠ, মানবিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের কারণে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর 9, জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও এ সময় বলেন তিনি। এ সময় বিগত শেখ হাসিনা সরকার ও ভারতের নানা কাজের সমালোচনা করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কেন, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি। ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। এটার কারণ হচ্ছে হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল। ভারত যা মনে করত হাসিনার মাধ্যমে সেটা করত, আর হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত যা চাইতো তাই দিয়ে দিত। সমন্বয় পরিচয় দিয়ে সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেউ সমন্বয় পরিচয় দিলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান তার। এ সময় নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া নিজ বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি। বলেন, নির্বাচনে অংশ নেওয়ার মানসিক প্রস্তুতি রয়েছে। এদিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শারদিস আলমের সাথে অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধও জানানো হয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় অর্থ সংগ্রহ, উপদেষ্টা পরিষদ গঠন, বিভিন্ন কর্মসূচি পালন ও পার্টির অন্তর্কন্দল সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হয়। জাতীয় নাগরিক পার্টি এবং আলোচনায় স্থান পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যাকাণ্ড, যা নারীর নিরাপত্তা ও সহিংসতা রোধে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নারীদের প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা জানান নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সেই সকল ঘটনার এ সময় জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক পার্টির নির্দিষ্ট অবস্থান না থাকারও যুক্তি তুলে ধরেন নাহিদ। এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে
বৈষম্যবিরোধী বা সমন্বয় যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। গণঅভ্যুত্থানে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দোষারোপ না করার অনুরোধ জানানো হয়। পুরো ছাত্র দল মানে একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি, বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। জাতীয় নির্বাচনে কার সাথে জোট গঠন করবে নাগরিক পার্টি তা নিয়ে এখনই সিদ্ধান্তে যাবে না বলেও সাধারণ সভায় জানানো হয়। এবং প্রস্তুতি রয়েছে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বসুন্ধরার ঘটনায় সার্জিসের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। শুক্রবার বিকেলে নয়াপল্টন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলমের সঙ্গীদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সভাপতি রকিবুল হাসান রাকিব বলেন, দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানোর একটি দুরভিসন্ধিমূলক প্রবণতা রয়েছে। রাকিব বলেন, সার্জিসের সাথে শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সার্জিস আলমের বিরোধের মধ্যে কোন ছাত্র দলের নেতা কর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তা পর্যালোচনা করে দেখছি। তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে। যদি ছাত্র দলের কারো কোনো ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে হওয়ার ব্যাপারে জোর দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তারা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকেই সমর্থন করে। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওই সময় তিনি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। জয়সওয়াল বলেন, কলকাতায় যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে উভয় পক্ষ গঙ্গার পানি চুক্তি, পানি প্রবাহ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। সংখ্যালঘুদের উপর কথিত সহিংসতার বিষয় তুলে ধরে জয়সওয়াল আশা করেন, খুন, অগ্নিসংযোগ এবং সহিংসতার ঘটনাগুলো বাংলাদেশ যথাযথভাবে তদন্ত করবে এবং জড়িতদের শাস্তির আওতায় আনবে। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ৩য় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এদিকে ঘটনার প্রতিবাদে মাগুরায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। আটক করা হচ্ছে বোনের স্বামী ও শ্বশুরকে। গ্যালমান শফির রিপোর্ট। বৃহস্পতিবার মাগুরার নিজ নান্দুয়ালি এলাকার এই বাড়িতে ঘটে এমন লোমহর্ষক ও বর্বর ঘটনা। অচেতন অবস্থায় মেঝে থেকে উদ্ধার করে শিশুটিকে প্রথমে নেওয়া হয় মাগুরা ও ফরিদপুরের স্থানীয় হাসপাতালে। পরে অবস্থার উন্নতি না হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক জানান তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
মুসলিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ ঘটনায় উত্তাল মাগুরা, এর সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। দর্শকের অনতি বিলম্বে বিচার কার্য শেষ করে তাকে ফাঁসির কাঠ করায়। আমাদের দাবি একটাই, যে এই ঘটনা করেছে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে, নয়তো ফাঁসি দিতে হবে। জুমার নামাজের পরে শহরের ভায়নামোড় ও চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ করে ছাত্র জনতা সহ বিক্ষুব্ধরা। এরপর কয়েকটি দলে ভাগ হয়ে তারা সদর থানার মূল ফটকে অবস্থান নেয়। এক পর্যায়ে থানার ফটক ভাঙতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এবার রোজায় নিত্যপণ্যের দাম বেশ স্বাভাবিক। স্বল্প দামে মিলছে ডিম, মুরগি ও সব ধরনের সবজি। প্রতি ডজন ডিম 120 টাকা, ব্রয়লার মুরগি 180 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকায়। আর বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা দরে। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারেও। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। তবে আরও বেড়েছে চালের দাম। কৃষকের আমন ধান বহু আগে ঘরে উঠলেও এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক লেবুর বাজারও। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে তদারকি আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। বাহারি ইফতারের আয়োজন নিয়ে সাজে ধানমন্ডির ইফতারের দোকানগুলো। ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিভিন্ন ধরনের কাবাব আর হালিম। তবে শুক্রবারে অফিস বন্ধ থাকায় এদিন ইফতারের দোকানে ক্রেতাদের ভিড় কম দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। সারাদিনের রোজা শেষে সন্ধ্যায় ইফতারে সবার চাই রুচিসম্মত সুস্বাদু খাবার। রোজাদারদের কথা মাথায় রেখে তাই ধানমন্ডির ইফতারের দোকানগুলোতেও করা হয়েছে বাহারি রকমের ইফতারের আয়োজন। মুরগি কিংবা গরুর মাংসের বিভিন্ন ধরনের কাবাবের পাশাপাশি রয়েছে হালিম, নান, রুটি, জিলাপি সহ নানা পদের খাবার। জিলাপিটা হচ্ছে বিশেষ করে ঘি দিয়ে ভাজা হয়, সেখানে ডালের ইউজ করা হচ্ছে। মাত্র 490 টাকা করে কেজি দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যায় আরো বেশি প্রাইস দেওয়া হচ্ছে। ঘিয়ের তুলনায় আমাদের প্রাইসটা অনেক কম আছে। আমাদের সবগুলো আইটেমই দেখা যায় সাশ্রয় মূল্যে স্বাস্থ্যসম্মত আইটেম দেওয়ার চেষ্টা করছি আমরা সবসময়। এখানে আছে গরুর লাল বুনা 1600 টাকা, গরুর কালো বুনা 2000 টাকা, চিকেন রেশমি 200 টাকা, হারিয়ালি 200 টাকা, চিকেন বড়িকাম 190 টাকা, বিফ স্যুপ 180 টাকা, তান্দুরি চিকেন 360 টাকা 2 পিস। এদিকে আমাদের রোস্ট আছে, মোরগ পোলাও আছে। এমন সব আইটেম পেয়ে আকৃষ্ট হয় ক্রেতারাও। তবে মুখ্য আয়োজন থাকে চিকেন, মাটন আর বিফের। মিষ্টি জাতীয় খাবারের শীর্ষে রয়েছে জিলাপির চাহিদা। এই গ্রিল নিচ্ছি আর আপনার টিকা নিব, এই ছোলা টোলা এগুলো টুকটাক। বাচ্চারা বেশি পছন্দ করে, আমরা না করলে বাচ্চারা করে। প্রায় প্রতিদিনই নেওয়া হয়। রমজানটা আমরা অপেক্ষা করি, আসলে 12 মাসের মধ্যে একটা মাস আমরা রমজান পাই। ইফতারটা আমরা পরিবার নিয়ে সবাই সুন্দরভাবে করার জন্য এবং ভালো মানের খাবার দিয়ে আমরা যাতে ইফতারটা করতে পারি সেই জন্য আসি। আর এই ধানমন্ডি এরিয়ার ভিতরে এই ধানমন্ডি কাবাবটা হচ্ছে চিপ রেটে খুব ভালো মানের খাবার। তবে শুক্রবার অফিস ছুটি থাকায় এদিন ক্রেতাদের ভিড় কম বলে জানালেন বিক্রেতারা। সব অফিস টফিস বন্ধ, এই কারণে মোটামুটি একটু কম আর কি। একমাত্র প্রথম রোজার দিন ছিল, এখন একটু কম। নর্মালি যেরকম বেশি ওই রকম একটু আর কি হালকা পাতলা বেশি। বিক্রেতারা বলছেন রোজা বাড়ার সাথে সাথে ইফতারের দোকানগুলোতেও কমতে থাকে ক্রেতাদের ভিড়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশে এক যুবককে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে খাসিয়াদের হামলায় মারা যান শাহিদ মিয়া। শুক্রবার ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকেন শাহিদ। সেখানে ভারতীয় খাসিয়ারা তাকে হত্যা করে। বিষয়টি বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জানালে তারা মৃতদেহের ছবি পাঠায়, যা দেখে শাহিদ মিয়ার পরিবার শনাক্ত করে। বিজিবি জানিয়েছে শাহিদের মরদেহ ফেরত আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে সবাই যখন ইফতার করায় ব্যস্ত, তখনও গাড়ি চালাচ্ছেন রোজাদার রহিম মিয়া। অসহনীয় যানজটের কবলে রাজধানীবাসী। সারাদিন স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় এই যানজট। নগরবাসী একসময় ঘরে ফিরলেও চলন্ত বাসেই পানি দিয়ে ইফতার সারতে হয় বাস চালকদের। আরো জানাচ্ছেন শুভ খান। মাগরিবের আজান পড়ে গেছে,
কিন্তু আজানের শব্দ শুনতে পাননি বাস চালক রহিম মিয়া। তিনিও রোজা রেখেছেন। যেখানে বেশিরভাগ মানুষই রকমারি ইফতার করেন পরিবারের সঙ্গে, সেখানে বাস চালক রহিম মিয়া বাসে থাকা পানি দিয়েই সারছেন ইফতার। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে ইফতারের আগ মুহূর্তে অনেকেই বিশ্রাম নেন। কেউ করেন কোরআন তেলাওয়াত, কেউ বা ইফতার বানাতে ব্যস্ত থাকেন। কিন্তু রহিম মিয়ারা এ সময় ব্যস্ত থাকেন যাত্রীদের গন্তব্যে দিতে। জ্যামটা না পড়লে মোটামুটি যে চললে বাতাস টাতাস লাগে, এই জন্য ভালো লাগে। আর যখন মনে করেন যে জ্যাম পড়ে যায় তখন অনেক কষ্টকর। ইফতারি যদি আজান রাস্তায় পাই তাহলে রাস্তায় রানিংয়ে করতে হয়। পরিবারের সাথে ইফতার করা হয় না, পরিবারের সাথে অন্তরে হয়নি। রোজা রেখে এই গরমে লোকাল বাস চালানো কষ্টসাধ্য। তার মধ্যে শুনতে হয় যাত্রীদের বকাঝকা। অনেক বাস চালকই রোজা থাকেন, কিন্তু ইচ্ছে থাকলেও পরিবারের সঙ্গে করা হয় না ইফতার। চলতি পথেই পানি দিয়ে রোজা ভাঙতে হয় তাদের। পরিবার ছাড়া ইফতারি করতে হয়। গাড়ি থাকি তো ভাই, ফ্যামিলি দেখতে হলে গাড়ি থাকতে হয়। আপনাদের ইফতারটা কি চলন্ত পথেই হয়? চলন্ত পথে হয় অনেক সময়। রোজার রেখে এই লোকাল গাড়ি চালানোটা কতটা কষ্ট? কষ্ট হয়, তারপরেও চালাইতে হয় পেটের দায়ে। পরিবার সাথে ইফতার করতে মন চায় না? মন চায়। পবিত্র মাহে রমজান মাস, রাজধানীর দিনমজুর মানুষগুলোর ইফতার করতে হয় চলতি পথেই। হাজার ইচ্ছে থাকলেও পরিবারের সাথে ইফতার করা হয়ে ওঠে না কখনোই। দেশের প্রতিটি দিনমজুর মানুষের জন্য সবসময় শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। রমজানের প্রথম শুক্রবার রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা। ক্রেতা টানতে বাহারি সব পোশাক শোভা পাচ্ছে বিতানগুলোতে। শেষ সময়ের ভিড়ভাট্টা এড়াতে আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। বেচা বিক্রিতে খুশি বিক্রেতারা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দেশের অন্যতম বৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল। নামি দামি সব ব্র্যান্ডের পাশাপাশি এখানে রয়েছে দেশীয় পণ্যের সমাহার। সব বয়সী ক্রেতাদের চাহিদা মাথায় রেখে আউটলেটগুলো পসরা সাজিয়েছে রুচিশীল ও আধুনিক সব পণ্যের। বাহারি কারুকাজ, হাতের নকশা কিংবা ব্লক, নানা ডিজাইন ও রঙের কাপড়ে সেজেছে বিপণী বিতানগুলো। হাল ফ্যাশনের সেরা পোশাকটি কিনতে তাই দোকানগুলোতে বাড়তি ভিড়। কারো পছন্দের তালিকায় আড়ং, সেইলর, আবার কারো পছন্দের তালিকায় জেন্টাল পার্ক কিংবা লারিবের মতো ব্র্যান্ড। তবে এক ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনা হয়েছে, আর পোশাক কোয়ালিটি মোটামুটি ভালো, কিন্তু একটু ভিড় বেশি। এবার একটু প্রাইসটা একটু বেশি মনে হয় আর কি। আমার কাছে মনে হচ্ছে না এবার খুব একটা বেশি। ছেলের জন্য কিনলাম, মেয়ের জন্য কিনলাম, আর দাম মোটামুটি ভালো। বাচ্চাদের কেনাকাটা করলাম, আমি মেয়ের জামা কিনলাম, তারপরে ওয়াইফের বোরখা টোরখা কিনলাম, আবার ছেলের গেঞ্জি কিনলাম। সেরকম টপসের কালেকশনটা একটু কম, আর দামের দিক থেকে এখনো আমি যেহেতু কামিজে যাইনি তো দামটা অ্যাকচুয়ালি জানি না। বড় বড় যে শোরুমগুলো আছে তাদের যে ব্যাটগুলো 10% করা হয়েছে, আগে আসলে 7.5%, তো কিছুটা দিক দিয়ে ব্যাট দিক দিয়ে বেশি আর দামও বেশি। রোজার দিন এখন একটু ফ্রি আছে, এই জন্য আর কি আগে নিলাম। আজকে আসছি মূলত বাচ্চাদের আইটেমগুলো যতটুকু পারা যায় কেনার জন্য। প্রাইস রিজনেবলই মনে হলো, গতবার চেয়ে খুব একটা বেশি না। ঈদকে সামনে রেখে পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা মেলে ধরছেন নতুন নতুন পণ্য সামগ্রী। থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। বেচা বিক্রি জমে ওঠায় ভালো ব্যবসার প্রত্যাশা তাদের। লুবনান পাঞ্জাবি যেহেতু স্পেশাল, আমাদের এখন অনেক ধরনের ভেরিয়েন্ট আছে, স্পেশালি ফিটিংসের ক্ষেত্রে স্লিম ফিট, রেগুলার ফিট, শেরওয়ানি কাট পাঞ্জাবি আসছে, কোটি সহ সেট আসছে, কিছু কোটি আসছে। চায়না কাপড়ের মধ্যে কিছু পলো আসছে নতুন, ওই পলোগুলা খুব ভালো আসছে। ফ্রাইডে হিসেবে কাস্টমার খুবই কম, মানে আমরা যেরকমটা আশা করছি তার থেকে কম। তবে কাস্টমার তুলনামূলক কম ভাই। হীরামান্ডি আছে, গাউন আছে, নিউ ভার্সন সেন্টার কাট আছে, লেহেঙ্গা আছে, আনুকি আছে, মানে ভালো ভালো ব্র্যান্ডের মালই আমরা কালেকশন করছি, কিন্তু ওই প্রত্যাশা যেভাবে কাস্টমার এখনো মার্কেটে আসছে না। দোকানিরা জানিয়েছেন গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক আধিপত্য থাকলেও এবার চাহিদা বেড়েছে পাকিস্তানি পোশাকের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের সম্মানার্থে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার প্রেস ক্লাব প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সদস্যরা একে অপরের কুশলাদি জানেন ও শুভেচ্ছা বিনিময় করেন। ইফতার মাহফিলে প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। এছাড়া বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল, অনলাইনের সম্পাদক সহ শীর্ষ কর্মকর্তারা এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা ইফতারে অংশ নেন। ইফতারের আগে মোনাজাতে দেশ ও জাতির জন্য আল্লাহর রহমত কামনা করে দোয়া করা হয়। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ইফতার মাহফিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান ও দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইফতার মাহফিলের আগে মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইসলামের নামে বর্তমানে যা হচ্ছে তা নতুন বাংলাদেশ এবং ইসলামী চেতনার পরিপন্থী। ধর্মের নামে উগ্রবাদ নিয়ন্ত্রণে আলেম ওলামাদের সহযোগিতা চান তিনি। রাজধানীর ধানমন্ডিতে আল্লামা সাইদি ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভায় দেশের খ্যাতনামা আলেম ও ধর্মীয় আলোচকরা অংশ নেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান। বিএনপির 31 দফা গণমাধ্যম কর্মীদের লিখনির মাধ্যমে প্রচার করার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল শেষে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর যে পায়তারা চলছে, বিএনপি তা কখনোই হতে দেবে না। যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, রমজানের যে শিক্ষা তা শুধু যেন 1 মাস নয়, সারা বছরই চর্চার মধ্যে থাকে। শুক্রবার মিরবাগ সোসাইটির ইফতার মাহফিলে নীরব সিয়াম সাধনার মধ্য দিয়ে সর্বক্ষেত্রেই যেন সংযমী আচরণ করা যায় সে শিক্ষা নিতে সবার প্রতি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সাথে থাকা এবং জনগণকে সাথে রাখতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম সহ মিরবাগ সোসাইটির কর্মকর্তা এবং সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী। উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা এতে অংশ নেন। ধানমন্ডিতে আড়ং উন্মোচন করেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর। 60,000 বর্গফুট জায়গা জুড়ে 8 তলা এই স্টোরটি বাংলাদেশের স্থাপত্য শৈলী এবং কারুশিল্পের এক অনন্য নিদর্শন। প্রতিটি তলায় গ্রাহকরা পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরটি বাংলাদেশের কারুশিল্প ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছেন ব্রাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ। তিনি বলেন, আড়ংয়ের প্রতিটি পণ্য এক একটি গল্প বলে, যা গ্রাহক ও কারুশিল্পীদের মাঝে মেলবন্ধন স্বরূপ। রাঙ্গামাটির কাউখালীতে ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে গোলাবারুদ সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি তারা। বিকালে সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী। পাহাড়ে শান্তি বিনষ্টকারী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 2018 সালে দুর্নীতি, অর্থনৈতিক খাতে অনিয়ম ও ক্রয় বিক্রয়ে অস্বচ্ছতার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা, যার ফলে সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে বেশি কিস্তিতে অর্থ ছাড় করত সংস্থাটি। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানায় এ বাড়তি নিয়ম আরোপ করা হয়েছিল।
আর্থিক অনিয়মের অভিযোগে 2023 সালে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। এবছর ফেব্রুয়ারিতে ফিফার প্রতিনিধি দল ঢাকায় আসে বাফুফের অর্থায়ন সংক্রান্ত নিরীক্ষা করতে। ফেডারেশনের আয়ের বেশিরভাগ আসে ফিফার ফান্ড থেকে, তাই সংস্থাটির আর্থিক অনিয়মের তালিকা থেকে বাফুফেকে বের করে আনতে প্রতিনিধি দলের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন সভাপতি তাবিথ আউয়াল। অবশেষে মেলে সুখবর, অর্থ ছাড়করণের শিথিলতা প্রত্যাহার করে ফেডারেশনের চিঠি দেয় ফিফা। বাফুফের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা থেকে তুলে নিয়েছে। বাফুফের নতুন কমিটির জন্য এটা বেশ স্বস্তির খবর। এখন ফিফার অনুদান স্বাভাবিক কিস্তিতে পাবে বাফুফে, সেই সাথে উন্নয়নমূলক আরও অনেক কর্মসূচিতে আবেদনের সুযোগও বাড়বে। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন কমিশন ঠিকভাবে কাজ করলে এবছরের জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন হতে পারে, মন্তব্য রিজভীর। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব মনে করে এনসিপি। শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে ভারত, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান চায় নয়াদিল্লি। মাগুরায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। অবস্থা আশঙ্কাজনক, এলাকায় বিক্ষোভ, থানা ঘেরাও। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।